এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত, সংস্কারে ৫ সদস্যের উপদেষ্টা কমিটিকে স্বাগত। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ সহ বিভিন্ন ইস্যুতে দ্বিধাবিভক্ত বিভিন্ন দল, ঐক্য নিয়ে বাড়ছে হতাশা, পুনর্বিবেচনার আহ্বান। 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। নানা দাবি তুলে নির্বাচন পিছিয়ে দিতে চায় কয়েকটি দল, অভিযোগ বিএনপির যে কোনো ঘটনার রাজনৈতিক ট্যাগ দুঃখজনক। 8 আগস্ট কোনো বিশেষ দিবস নয়, 16 জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস ঘোষণা, উপদেষ্টা পরিষদ সভার সিদ্ধান্ত। জুলাই সনদ তৈরিতে সরকার ব্যর্থ বলছে এনসিপি, 3 আগস্ট দলীয় উদ্যোগে সনদ ও ইশতেহার ঘোষণা হবে মাসব্যাপী কর্মসূচি। কুমিল্লায় মুরাদনগরে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সহ গ্রেফতার 5, মামলা করতে চাননি ভুক্তভোগী, দ্রুত বিচারের আশ্বাস আইন উপদেষ্টার। এবং এনসিপি নারী এশিয়া কাপ বাছাইয়ে জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ, র্যাঙ্কিংয়ে 36 ধাপে এগিয়ে থাকা বাহরাইনকে হারিয়েছে 7-0 গোলে। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক রিকাবদার বলেন, সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। সাদ আহমেদের রিপোর্ট। ব্যবসা বাণিজ্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দেশব্যাপী শাটডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। রোববার রাতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে 10 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, এনবিআর ইস্যুতে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে বিকেলে এনবিআরের সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা দিয়ে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। কর্মস্থলে যোগ না দিলে জনগণের স্বার্থে অর্থনীতি সুরক্ষায় কঠোর হবে সরকার বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত 12 মের পর থেকে আন্দোলন করে আসছিলেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এতে অচলাবস্থা তৈরি হয় সরকারের রাজস্ব আহরণের এই প্রতিষ্ঠানটিতে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে আজও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিভিন্ন ইস্যুতে আলোচনায় দ্বিধা বিভক্তিতে ঐক্য নিয়ে হতাশ কোনো রাজনৈতিক দল, আর কেউ কেউ বলছে নীতিগত ঐকমতের জায়গাগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করবে নির্বাচিত সরকার। সাইফুল রিপনের প্রতিবেদন। একটা বিরতির পরে আবার আজকে শুরু করতে যাচ্ছি। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 8ম দিনের বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। আলোচনা হয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়েও। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা হলেও ঐকমত্যের জায়গায় আসতে না পারায় হতাশা জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। কিছু ইস্যুতে নীতিগত ঐকমত্যে আসার কথাও জানায় কয়েকটি রাজনৈতিক দল। এই কনস্টিটিউশনাল পজিশনগুলো যদি আমরা এখন রিভাইভ করতে না পারি, এখন রক্ষা করতে না পারি, তাহলে গণতন্ত্রের কথা যেটা বলছি সেটাকে সেফগার্ড করার মতো প্রতিষ্ঠান না থাকলে কিরকম করে হবে। কমিটির নামে, কাউন্সিলের নামে একটা সুপ্রা বডির বিরোধিতা করেছি, কিন্তু নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি। চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই। নির্বাচিত সরকার পথ চলতে যেন কোন রকম বাধা প্রাপ্ত না হয়, মসৃণ ভাবে পথ চলতে পারে, এই জন্য আমরা মনে করছি এই জাতীয় কমিটি গঠন করার কোনো প্রয়োজন নেই। অধিকাংশ দল সংসদের নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষের ব্যাপারে সবার একটা সাধারণ মতৈক্যের জায়গাটা আছে।
কয়েকটা দলের ভিন্নমত আছে, আজকেও তারা সেটা আলাপ করেছেন। জাতির স্বার্থে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটির বিষয়ে ঐকমত্য আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি, এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না এই জন্যই বলেছি, এখানে বিএনপির আপত্তি আছে। বিএনপি কনস্টিটিউশনাল কমিটি এরকম গঠন করুক, এটা তারা এগ্রি করছে না। তো অধিকাংশ মোর দেন 2/3 এটার সাথে এগ্রিমেন্ট করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে দলীয় অবস্থান জানায় এনসিপি। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। নিয়োগ কমিটির বিষয়ে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাদের মতামত আগে যেভাবে ছিল এখনো আছে। আমরা চাই সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি। জুলাই আগস্ট অভ্যুত্থান উদযাপনে বেশ কিছু রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় 2 দিনের বিরতি দিয়ে আবার 2রা জুলাই বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। একটা হচ্ছে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কাঠামো তৈরির প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দ্বিতীয় ধাপে 8ম দিনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এই 6টি কমিশন সহ আইনের দ্বারা নিয়োজিত কমিশনগুলোতে নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব দল প্রস্তাবনার বিষয়ে এখনও দ্বিমত করছে, জাতির স্বার্থে তাদের দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বানও জানান তিনি। যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছে না, আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন, যারা এটি সমর্থন করেন, যারা এটি সমর্থন করছেন না তাদেরকে অনুরোধ করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল নানা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেয়া ভালো বিষয় নয়। এদিকে কুমিল্লার মুরাদনগরের ঘটনা আওয়ামীর দোসরদের কাজ বলে দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক চক্র নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতিকে বিপদে ফেলার পায়তারা করছে। কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপিতে স্থান না পায় সেদিকে নজর রাখার পাশাপাশি বিএনপির নামে চাঁদাবাজি বন্ধে দলের ত্যাগী নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে, কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
আওয়ামী লীগের দোসররা বিএনপি ও সরকারের ওপর কালিমা লেপনে নানা অপকর্ম করছে। যারা ব্যাংক শূন্য করে দিয়েছে, লোপাট করেছে, তাদের খপ্পরে আর না পড়ে, এটা যাতে তৎকালীন ক্ষমতাসীনরা তাদের পরিবার পরিজন ঘনিষ্ঠজনদের জন্য টাকা পাচার করে তারা সুখে শান্তিতে থাকার যে প্রচেষ্টা নিয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, সেই ধরনের বাংলাদেশ যেন আর কখনোই ফিরে না আসে। এদিকে বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন কানাডিয়ান হাই কমিশনার। এতে বাংলাদেশের আগামী নির্বাচন সহ দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বলেন, কুমিল্লার ঘটনাটি দুঃখজনক। আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সবাই প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন আমির খুসরু। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন করবে না অন্তর্বর্তী সরকার। তবে 16 জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এর সিদ্ধান্ত হয়। সভায় সিআরপিসি সংশোধন ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে আইন উপদেষ্টা জানান, মিথ্যা মামলায় তদন্তের হয়রানি থেকে মুক্তি পাবে নিরপরাধ মানুষ। ফাহিম ইউসুফের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। সভায় 16 জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে উপদেষ্টা পরিষদ। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, মামলা বাণিজ্য ও ভুয়া তথ্য দিয়ে মামলার মাধ্যমে নিরপরাধ মানুষের হয়রানি ঠেকাতে সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হবে। মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। পুলিশ ও বিচার প্রশাসন একসঙ্গে কাজ করবে এমন আশাবাদ জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এতে মামলার তদন্ত পর্যায়ে হয়রানি থেকে মুক্তি পাবেন নিরপরাধ মানুষ। প্রশাসন ওনারা একসাথে কাজ করে। তিনি আরও জানান, ঢাকায় প্রাথমিকভাবে 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় চালু হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এছাড়া জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি NCP। রোববার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। তন্দ্রা তারুণের রিপোর্ট। 36 দিনের আন্দোলন সংগ্রাম, কোট আন্দোলন থেকে সরকার পতনের এক দফা, হাজারের বেশি ছাত্র জনতার আত্মত্যাগে গেল বছরের 5 আগস্ট আসে বিজয়, পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। জুলাই বিপ্লবের 1 বছর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি NCP। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দেশ গড়তে 1 জুলাই পদযাত্রার মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি, যা শুরু শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। আমাদের 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালনের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। বৈষম্য বিরোধী শহীদ দিবস 16 জুলাই, সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
জুলাই ঘোষণাপত্র তৈরিতে সরকার ব্যর্থ উল্লেখ করে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে এক দফার ঘোষণার দিন ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার ঘোষণা করবে এনসিপি। আমরা ৩রা আগস্ট, আপনারা জানেন যে ৩রা আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী এক দফা দিবস ঘোষণা হয়েছিল। আমরা এই বছর ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানায় এনসিপি। আমরা ৫ই আগস্ট ছাত্র জনতার তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। ফলে ব্যর্থতার রাজধানীর মগবাজারে স্ত্রী ও শিশু পুত্র সহ এক প্রবাসীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে শোক ও রহস্য দুটিই ঘনীভূত। প্রাথমিকভাবে বিষক্রিয়ায় মৃত্যু বলে ধারণা করছে পুলিশ, আর স্বজনদের দাবি এটি ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করাতে শনিবার বিকেলে মগবাজারের আদ্দিন হাসপাতালের পাশে হোটেল সুইট স্লিপে উঠেছিলেন প্রবাসী মনির হোসেন। সঙ্গে ছিলেন স্ত্রী স্বপ্না আক্তার ও ছেলে নাইম। পরে রাতে নিজস্ব লোকের মাধ্যমে আনা খাবার খেয়ে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রথমে স্ত্রী স্বপ্নাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর মারা যান মনির ও ১৯ বছরের সন্তান নাইম। প্রিয়জন হারিয়ে শোকে কাতর স্বজনরা এটিকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। বলছেন এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। তার এমন বড় ক্ষতি কে করলো আমরা জানি না। আমরা সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করি। ঘটনার পরই হোটেলে অভিযান চালায় ডিবি ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দুজনকে। পুলিশ জানায় পরিবারটির আত্মীয়ের মাধ্যমেই রাতের খাবার সরবরাহ করা হয়। আর দেহে বিষক্রিয়ার আলামতও মিলেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আরও তদন্ত করতে হবে এবং মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে যে ফুড পয়জনিংয়ে মারা গেছে না অন্য কোনো কিছু, সেই বিষয়ে তারপরে এই মৃত্যুর সাথে যারা জড়িত সে ব্যাপারে আমরা রমনা ডিবি ডিসিডিবি মহোদয়ের নির্দেশে আমরা কাজ করতেছি। আমরা শরীরে কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের হ্যাজার্ডের কোনো চিহ্ন আমরা দেখি নাই। তবে আমাদের মনে হচ্ছে যে এটা কোনো পয়জন জাতীয় কিছু একটা হতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের রিপোর্টের। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ পাঠানো হবে লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। 11 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির বিগত 3 কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা 3টি দায়ের করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বাদীর জবানবন্দি গ্রহণ করে সন্ধ্যায় এ আদেশ দেন। আসামিরা হলেন 2024-25 মেয়াদের সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহ সভাপতি আব্দুল কালাম মোহাম্মদ আক্তার হোসেন ও ট্রেজারার ওমর ফারুক, 2023-24 মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জুবায়ের, সহ সাধারণ সম্পাদক শ্রী প্রাণনাথ ও ট্রেজারার বিবি ফাতেমা মুন্নি এবং 2022-23 মেয়াদের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু ও ট্রেজারার নূর হোসেন। ঢাকা আইনজীবী সমিতির পক্ষে বর্তমান কমিটির সহ সাধারণ সম্পাদক সৈয়দ মাইনুল হোসেন অপু, ট্রেজারার আব্দুর রশিদ মোল্লা ও জহিরুর হোসেন মুকুলের বিরুদ্ধে আলাদা 3টি মামলা হয়েছে। দেখছেন সংবাদ রাত। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় এসেছে নতুন মোড়। স্থানীয় গুঞ্জন, পারিবারিক সম্পর্ক ও সামাজিক চাপে জন্ম নেওয়া এই ঘটনার পেছনের গল্প ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এদিকে ঘটনার মূল আসামি ফজর আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। আর ভিকটিমের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দ্রুততম সময়ে মুরাদনগরের ঘটনার বিচার করা হবে। সহকর্মী সুমন কবিরের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। কুমিল্লার মুরাদনগরে বৃহস্পতিবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক ফজর আলী স্থানীয়দের হাতে আটক হন। সে সময় কয়েকজন ভিকটিমের আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যান অভিযুক্ত ফজর আলী। শুক্রবার ভুক্তভোগী নারীর করা মামলায় রোববার ভোরে ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা জেলা পুলিশ।
আর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। রামচন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী ওই নারীর দাবি, ফজর আলী তার পূর্ব পরিচিত হলেও বৃহস্পতিবার রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা করতে চাননি বলেও দাবি তার। আমার ডাক দিচ্ছে, আমি কই কে আমি দরজাটা মেলো, আমি কই কে রে, দরজাটা মেলো না। পরে দরজা ডাকাইছে, আমি মেলে দেখে দরজা খিলিটা ইয়া করে আইয়া পড়ছে, কি আইয়া পরে অত্যাচার করলো, কাপড় চোপড় সব কিছু খুলে লাগছে। খোলার পরে হিতারা মানে আইসা পড়ছে, আর 27 জনে আইসে, আইয়া হেতরও মারছে, আমারও মারছে। অনেক ফলাবাই তারা ভিডিও করছে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মুরাদনগরের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে, দ্রুততম সময়ে বিচার করা হবে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য, প্রবাসী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসা যাওয়ার মাঝে ভুক্তভোগী নারীর সঙ্গে ফজর আলীর সখ্যতা গড়ে ওঠে। তাদের অনৈতিক সম্পর্ক অনেকের মনে ক্ষোভ সৃষ্টি করে। 26 জুন রাতে হাতে নাতে তাদের ধরে ফেলে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীর রাঙাবালিতে এক তরুণীকে হাত পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে বিষয়টি রাজনৈতিক নয়, পারিবারিক ঘটনা। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা আফরোজ টুম্পার প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কয়েকজন। শনিবার রাতে পটুয়াখালীর রাঙাবালি উপজেলার মাঝের দেওর গ্রামে ঘটে এ ঘটনা। স্থানীয়রা জানান, ওই উপজেলার বাইলাবুনিয়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তন্নির সঙ্গে পাশের গ্রামের যুবক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কামাল গাজীর প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবারের সায় না থাকায় তারা গত 20 জুন পালিয়ে বিয়ে করেন। বিগত 7-8 দিন তন্নি স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন। শনিবার গভীর রাতে মেয়েকে আনতে বাবা শওকত তার আত্মীয় স্বজন সহ মেয়ের শ্বশুর বাড়িতে যায়। মেয়েটি তাদের সঙ্গে যেতে না চাইলে কয়েকজন মিলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। আমার মেয়ে আমার পরিবারের অমতে এবং আমার অমতে সে কামাল গাজীকে বিবাহ করছে আমি শুনতে পাইছি। শোনার পর সে কামাল গাজীর বাড়ি চলে গেছে। আমি এবং আমার আত্মীয় স্বজন সহ আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসছি। তার বাড়ির পাশেই মেম্বার ছিল, ওই মেম্বারের বাসায় বেরিয়ে আমরা সিদ্ধান্ত করা হয়েছে এক পর্যায়ে ছেলের কাছে আমরা ডকুমেন্টস চাইছি, ছেলে ডকুমেন্ট দেখাতে পারেনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রাঙাবালি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কামাল গাজী সবার সহযোগিতা চান। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। কাজী উশিয়াম আমাদের কাবিন হয়, 2 লাখ টাকা কাবিন নেয়। গতকাল রাতে বাড়িতে হামলা করে ওরে নিয়ে আসে। কলমার ভিডিও আছে, কাবিনের টিকিট আছে আমার কাছে, কোন সার্টিফিকেট দিতে পারি। ওর বয়স 19 হয়েছে, 20 চলমান। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে এবং বিয়ে যদি সঠিক হয় তাহলে এভাবে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক। যদি কেউ তা নাগরিক অধিকার বঞ্চিত হয়, সেক্ষেত্রে যে থানা আছে সেখানে যদি যোগাযোগ করে, সেক্ষেত্রে আশা করি সেখান থেকে তারা আইনি সহায়তা পাবে। তবে রাঙাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়, পারিবারিক। বাবা চাচ্ছিলেন না তার মেয়ে ছাত্রলীগ নেতা কামালের সঙ্গে থাকুক, তাই স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেয়েকে বাড়ি নিয়ে গেছেন তিনি। এটা কোনো রাজনৈতিক বিষয় না। মেয়ে এটা কামাল গাজীর বাড়িতে, সেখান থেকে তার বাবা মা আত্মীয় স্বজন তাকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে যায়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বগুড়ায় ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি ও TMSS বিনোদন জগতের যৌথ উদ্যোগে কিরাত হামনাত ও ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে তৌফিকুল আলম টিপু মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসেন আফরোজা। সভাপতিত্ব করেন TMSS উপদেষ্টা আয়েশা বেগম। বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় কিরাত ও ইসলামিক সঙ্গীত ক্যাটাগরিতে 26 জনকে পুরস্কৃত করা হয়। পরে প্রখ্যাত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, ডক্টর মাহফুজুর রহমান আহমদ এবং মাসুদ রানা সহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।